আগামী 12ই ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচন। এ নিয়ে পুঁজিপতি ও সাইডলাইনের বিনিয়োগকারীরা হচ্ছেন সক্রিয়। সব সময় কিন্তু নেট অ্যাসেট ভ্যালু দিয়ে কোম্পানির শেয়ারের কেনাবেচা হয় না। নির্বাচনী হাওয়ার ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে বইবে। আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজারের ব্যাপারে একটা কমিটমেন্টে আসুক। বিগত সময়ের নির্বাচনের আগের ও পরের চিত্র অনুযায়ী সামনের বাজার পরিস্থিতি থাকবে অত্যন্ত ভালো অবস্থায়। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। যার প্রতীক্ষায় এতদিন অপেক্ষা করছিল শেয়ার বাজার, সে নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচন। এ নিয়ে পুঁজিপতি ও সাইডলাইনের বিনিয়োগকারীরা হচ্ছেন সক্রিয়। এদিকে আসন্ন নির্বাচনী ইশতেহারে প্রতিটি রাজনৈতিক দল শেয়ার বাজার উন্নয়নে প্রতিশ্রুতি দেবে, এমনটাই প্রত্যাশা করেন বিনিয়োগকারীরা। সব মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 77.26 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,964 পয়েন্ট। লেনদেন 31 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2,088 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 1,606 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 391 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 333টির, কমেছে 36টির এবং অপরিবর্তিত রয়েছে 22টির দর। টানা পতনের পর আবারও আলোর মুখ দেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বেড়েছে লেনদেনও। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 124 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 13,871 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 11 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 68,76 লাখ টাকা। এছাড়া 284 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 162টির, কমেছে 93টির এবং অপরিবর্তিত রয়েছে 29টির দর। দর্শক, ডিসেম্বরের প্রথম 9 দিনে $1.16 বিলিয়ন রেমিটেন্স এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 27.22 বিলিয়ন ডলারে। শেয়ার বাজারে রয়েছে ইতিবাচক সব খবর। সব মিলিয়ে দেশের শেয়ার বাজার ও অর্থনীতির বিশ্লেষণ জানাবেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে নুমায়ের আহমেদ। আমরা যদি 2024 সালের লাস্ট ট্রেডিং ডের সাথে কম্পেয়ার করি, তাহলে ওয়াইটিডি রিটার্ন রেকর্ড করা হয়েছে -4.53%। এই সপ্তাহের গড় টার্নওভার ছিল 417 কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় 1.49% বেশি। আমরা যদি সেক্টর ওয়াইজ রিটার্নে চাই, তাহলে এই সপ্তাহে টপ 3টি সেক্টর রিটার্ন পার্সপেক্টিভে টপ 3টি সেক্টর ছিল লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স অ্যান্ড জুট। এবং যদি আমরা নেগেটিভ রিটার্নের দিকে তাকাই, টপ 3টি সেক্টর যারা নেগেটিভলি ক্লোজ করেছে তারা হলো টেলিকম, ফুয়েল অ্যান্ড পাওয়ার অ্যান্ড মিসেলানিয়াস সেক্টর। সেক্টর ওয়াইজ টার্নওভারে সবচেয়ে এগিয়ে ছিল ফার্মা সেক্টর। তাহলে এই সপ্তাহে টপ 3টি টার্নওভার পার্সপেক্টিভে টপ 3টি ফার্ম ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড অ্যান্ড সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। আমরা যদি টপ গেইনারের দিকে তাকাই, তাহলে এই সপ্তাহে টপ 3টি গেইনার ছিল জিল বাংলা সুগার মিলস লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড অ্যান্ড সোনারগাঁও টেক্সটাইলস। এই উইকে মার্কেট পজিটিভলি ক্লোজ হওয়ার পিছনে বেশ কয়েকটি রিজন অ্যাড্রেস করা যেতে পারে। এই সপ্তাহে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে যাতে নতুন আইপিওর ক্ষেত্রে ফেয়ার প্রাইসিং অ্যান্ড ট্রান্সপারেন্ট ভ্যালুয়েশন এনশিওর করা হয়। এবং এই সপ্তাহে যেহেতু নির্বাচন তফসিল ঘোষণা করা হচ্ছে এবং নির্বাচনের স্কেডিউল ডিক্লেয়ার করা হচ্ছে আজকে, এর ফলে এই উইকে মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখা গিয়েছে। আমরা যদি ম্যাক্রো ইকোনমিক সাইডেও দেখি, এই নভেম্বর মাসে ইনফ্লেশন 12 বেসিস পয়েন্ট ইনক্রিজ করে 8.29% দাঁড়িয়েছে, যা অক্টোবরে ছিল 8.17%। ইনফ্লেশনের মধ্যে ফুড ইনফ্লেশন রেকর্ড করা হয়েছে 7.36%, যেখানে নন ফুড ইনফ্লেশন ছিল 9.08%, যা মূলত ওভারঅল পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশনকে 8% উপরে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সপ্তাহে জানিয়েছেন যদি আগামী অর্থ বছরের শেষে তাদের ইনফ্লেশনের লক্ষ্যমাত্রা হচ্ছে 5% এবং ইনফ্লেশন যদি 7%-এর কাছাকাছি যায়, তখন বাংলাদেশ ব্যাংক পলিসি রেট কাট করা শুরু করতে পারে। এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজ করার জন্য বাংলাদেশ ব্যাংক এই সপ্তাহে $202 মিলিয়ন কিনেছে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, যার ফলে গত 5 মাসে মোট
ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে 2.51 বিলিয়ন ডলারে, এবং এর ফলে এই সপ্তাহের এন্ডে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 27 বিলিয়ন ডলারে, অ্যাপ্রক্সিমেটলি 27.22 বিলিয়ন ডলারে। যদি আমরা ওভারঅল ইকোনমির দিকে তাকাই, সো বেসিক্যালি ট্রেজারি রেট গুলার একটা শর্ট টার্ম ইনক্রিজ করছে, এটা একটা টেম্পোরারি স্পাইক বলা যেতে পারে, কিন্তু যেহেতু আজকে নির্বাচন এর তফসিল ঘোষণা করা হচ্ছে, সো এর ফলে আমরা হয়তো সামনের দিনে মার্কেটের একটা র্যালি দেখতে পারি। দর্শক, আসছে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলেরই নির্বাচনী ইশতেহারে তাদের নীতিমালা সহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলা থাকে, কিন্তু দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত শেয়ার বাজার নিয়ে এখনো কোনো রাজনৈতিক দলের ইশতেহারে কিছু বলা হয়নি। আর রাজনৈতিক দলগুলো পুঁজিবাজার নিয়ে প্রতিশ্রুতি দিলে এই মার্কেট এগোবে বহুদূর। বর্তমান পুঁজিবাজার খুবই ভয়াবহ একটা অবস্থা আছে। আমাদের বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। 2010 সাল থেকে আজ অবধি পুঁজিবাজার লুটপাট হচ্ছে। যে যখন আসতেছে পুঁজিবাজারকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে। তো আমরা বিনিয়োগকারীরা আসলে হতাশ। তবে গভর্নমেন্ট যে সংস্কার করতেছে, অবশ্যই আমরা সংস্কারের পক্ষে। পুঁজিবাজার বান্ধব সংস্কার হলে অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাই। তবে যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পরপরই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে, আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজারের ব্যাপারে একটা কমিটমেন্টে আসুক। কারণ পুঁজিবাজার বান্ধব, বিনিয়োগ বান্ধব যদি একটি পুঁজিবাজার হয়, আমাদের বিনিয়োগকারীদের স্বস্তি ফিরে আসবে। তো আমরা চাচ্ছি একটা রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া এই পুঁজিবাজার কখনোই ঘুরে দাঁড়ানো সম্ভব না। দর্শক, নতুন মার্জিন বিধিমালা নিয়ে বাজারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনটি স্থগিত করতে বিনিয়োগকারীদের একটি সংগঠন আদালতে করেছে রিট, আবার অন্য সংগঠন বলছে নতুন আইনটি বিনিয়োগকারী বান্ধব। বিসেক যে বিধিমালা দিয়েছে, এই বিধিমালার প্রত্যেকটা ওয়ার্ড আমি ঠিক মতন পড়ছি, পড়ে আমার অভিজ্ঞতায় বলে এই বিধিমালায় যা যা নিয়ম দেওয়া হয়েছে, এসএসসি এখানে 70 to 80% আছে যেটা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী তাদেরকে সেফগার্ড দেওয়া হয়েছে, বিনিয়োগকারীদের কষ্টার্জিত বিনিয়োগকে সুরক্ষার জন্য। আপনার ধরেন সাপোজ একজন বিনিয়োগকারী, আপনার 50 লক্ষ টাকা আপনার নিজের বিনিয়োগ, নিজের ইকুইটি, আর আপনি ধরেন হাউস থেকে লোন নিলেন 10 লাখ টাকা বা 20 লাখ টাকা। আপনি যেই দিনই হাউস থেকে 10-20 লাখ টাকা লোন নিলেন, পরের দিন সকাল থেকেই ওই পোর্টফোলিওর সমস্ত এখতিয়ার চলে যায় মার্চেন্ট ব্যাংকের উপরে। হ্যাঁ, সে পুরা এখতিয়ারটা সে নিয়ে নেয়। যখনই মার্কেট যদি যে কোনো কারণেই হোক, যে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতিতে মার্কেট আপনার ফল ডাউন করলে আপনার অটোমেটিক্যালি মার্জিন কল আসে। অথচ দেখেন আপনার নিজের ইকুইটি কিন্তু 50 লাখ, হাউস 10 লাখ দিয়ে আপনার পোর্টফোলিওর উপর কৃতিত্ব সে দেখাচ্ছে। তা আমি মোদ্দা কথায় বলবো যে বিনিয়োগকারীরা আপনারা যখনই মার্জিন লোন নেওয়া থেকে হাউস থেকে বিরত থাকবেন, তখন আপনি এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে পড়বেন না। আমি উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরেন কোনো একজন বিনিয়োগকারী যদি 50 টাকায় একটা শেয়ার কিনে থাকে, সেই শেয়ারটা নামতে নামতে যদি 5 টাকায়ও আসে, কোনো হাউস কর্তৃপক্ষের ইভেন কোনো বিসেকেরও কোনো ক্ষমতা নাই আপনাকে মার্জিন কল করার। কারণ আপনার নিজস্ব ইকুইটিতে নিজের পোর্টফোলিওতে শেয়ার আছে, এই শেয়ার আবার ধীরে ধীরে বাজার রিভাইভ করে আবার 50 টাকায় যাবে, আপনি রিল্যাক্সে থাকতে পারবেন। কিন্তু যখনই 50 টাকার শেয়ার 40 টাকায় নেমে যায়, তখনই যেই কোনো মার্চেন্ট ব্যাংক আপনাকে মার্জিন কল দিবে, এবং আপনি ওইটা কিন্তু একটা সময় আপনি ফোর্স সেলে পড়বেন। মোদ্দা কথা হচ্ছে, এই বর্তমান রাশেদ মাকসুদ কমিশনের আন্ডারে আপনার মার্জিন বিধিমালাই বলেন, আর পরবর্তীতেও যে কোনো কমিশনের আন্ডারে আপনি মার্জিন বিধিমালা আপনি অ্যাডপ্ট করেন না কেন, যে কোনো মার্জিন লোন নিলেই ওটার মধ্যে আপনার মার্জিন কল আসবে, সেল প্রেশার আসবে, ফোর্স সেল হবে। সো আমরা এই বিষয়টা যেন এড়ায় চলি, মার্জিন লোন থেকে আমরা বিরত থাকলে এই বাজার, টোটাল ক্যাপিটাল মার্কেটের সমস্ত ফোর্স সেল অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং বাজার তার একটা নিজস্ব গতিতে বাজার উঠানামা করতে পারবে। নির্বাচনী হাওয়ার ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে বইবে, কিন্তু যখনই মার্কেট ঘুরে দাঁড়াতে চায়, তখনই নীতি নির্ধারণী কোনো না কোনো মহলের সিদ্ধান্তে বাজারে পড়ে নেতিবাচক প্রভাব। আর এর সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ ব্যাংক। তাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসএসসি চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মর্যাদা ও প্রভাব সমান হওয়া জরুরি, এমনটাই মনে করেন বিনিয়োগকারীরা। 2010 সালের পরে আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর থাকেন না কেন, যেই ব্যক্তি থাকুক না কেন, উনি
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের সাথে কোনো ধরনের আলোচনা না করে উনি ওনার মন মতন করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, যেই সিদ্ধান্তটা পুঁজিবাজারে এবং আর্থিক খাতে খুবই নেতিবাচক প্রভাব ফেলে। সেই ক্ষেত্রে আমি একদম সুনির্দিষ্টভাবে আমি বলবো এটা গভর্নমেন্টের পলিসি মেকিং ডিসিশন। এটা সম্ভবত আগামী সরকার যেই আসবে তারা এটা সংসদে পাশ করে নিয়ে আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের আপনার দায়িত্ব, সাংগঠনিক ক্ষমতা এবং পদমর্যাদা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিসেক চেয়ারম্যানের সাংগঠনিক ক্ষমতা এবং পদমর্যাদা সমান সমান করতে হবে। তখন আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর চাইলেই ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তাকে অবশ্যই এসএসসি চেয়ারম্যানের সাথে বসে আলোচনা করেই আপনার সিদ্ধান্ত নিতে। এখানে বেশি কিছু লাগে না সানি ভাই, আমি আপনাকে বলি এই বাজারে 6 থেকে 7টা কাজ করলেই যথেষ্ট। আপনি বাজারকে বাজারের মতন ছেড়ে দিতে হবে। আপনি বাজারে যদি প্রতিদিন আপনি রেগুলেটরের জায়গায় রেগুলেশন করেন তাহলে কিন্তু বাজারে কিন্তু কখনোই আপনি সুফল পাবেন না। বাজারকে বাজারের মতন করে ছেড়ে দিতে হবে। আপনি দেখবেন রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেশন হচ্ছে কিনা। 2007 সালে মইনু আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার একই সেম যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, ওই সময় আমি এই বাজারে ছিলাম। ওই সময় ওনারা দায়িত্ব নেওয়ার 3য় কর্মদিবসের মাথায়, আমার স্পষ্ট এখনো মনে আছে, 3য় কর্মদিবসের মাথায় তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল। ব্রোকারেজ হাউসগুলো আপনার আপত্তি করেছিল, কিন্তু 1 সপ্তাহের মাথায় ওই ব্রোকারেজ হাউসগুলোই বুঝতে পারছে যে এই নিয়মটা অনেক বেশি বাজারের জন্যই মানে ইতিবাচক। বিষয়টা হচ্ছে কি, আমাদের বাজারে এখন আছে, এটা ব্রোকারেজ হাউসরা চাবে না কেন, তাদের এটা কমিশন বন্ধ হয়ে যাবে। কমিশন তারা মনে করে কি আপাত দৃষ্টিতে কমিশনটা বন্ধ হয়ে যাবে। যে কোনো একটা শেয়ারের আপনি যে কোনো শেয়ারের ইন্ডিভিজুয়াল ট্রেডিং ডেতে আপনি সেম শেয়ার নিটিংটা বন্ধ করে দিতে হবে। হাউসগুলো কি করছে যে আপনি যাই শেয়ার কিনেন দিন শেষে তো আপনি বিক্রি করবেন, লাভ হোক লস হোক বিনিয়োগকারীর লস হবে, হাউস কিন্তু দুই দিক থেকে কমিশন পাবে। এই জিনিসটা আমরা খুব সক্রিয়ভাবে আমরা এটা করব। সেম শেয়ার নিটিংটা আপনি বন্ধ করে দিয়ে অন্য শেয়ার দিয়ে যদি আপনি ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টটা করেন, দেন প্রতিটা শেয়ারের আপনি এই নিয়মটা ইমপ্লিমেন্ট করেন। এটা বিসেকের কাজ, এটাই হচ্ছে বিসেকের কাজ। বিসেক যদি এই রুলসটা করে দিয়ে আপনি আগামী 6 মাস দেখেন, যদি এটার যদি কোনো আপনি পজিটিভ সুফল না পান, দেন আপনারা এসে আমাদের সাথে। দর্শক, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে একীভূত হয়েছে 5 ব্যাংক। শেয়ার বাজার ও কোম্পানিগুলোর লেনদেন বন্ধ। সরকার থেকে বলা হয়েছিল বিনিয়োগকারীরা বঞ্চিত হবেন না, কিন্তু বাস্তবে এ বিষয়ে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। সাধারণ বিনিয়োগকারীরা কি পাবেন সে বিষয় নিয়েই কোনো সুস্পষ্ট নির্দেশনা। ব্যাংক মার্জার করে বিনিয়োগকারীদেরকে শেয়ার শূন্য ঘোষণা করা, এটা বিনিয়োগকারী তো আমি দেখি না বিনিয়োগকারী কোনো অপরাধ করছে। এখানে বড় বড় যারা রাজনৈতিক ব্যক্তিরা তারা ব্যাংক লুট করছে, ফাইন্যান্সিয়াল লুট করে টাকা তারা বিভিন্ন দেশে পাচার করে ফেলছে। এখানে বিনিয়োগকারী শেয়ার শূন্য ঘোষণা করবে কেন? বিনিয়োগকারীর দোষ কি? কিন্তু এখনো পর্যন্ত বিনিয়োগকারীরা শেয়ার হোল্ডাররা কি পাবে, কোন উপায়ে তাদের শেয়ার পাবে না টাকা পাবে, এটা কিন্তু এখনো ক্লিয়ার করে নাই। আমরা চাই ওরা অতি দ্রুত বিনিয়োগকারীদেরকে তাদের শেয়ার অথবা টাকা 3টা ক্যাটাগরিতে বলছে তাদেরকে এই সহযোগিতা করার জন্য। দর্শক, এতক্ষণ বিনিয়োগকারীদের কথা শুনলাম, এবার শুনবো কমিশনের কথা। একীভূত ইস্যুতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এর আগে বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব দিয়েছে বিএসইসি। ফেস ভ্যালু অথবা মার্কেট ভ্যালু যেটি বেশি সেই দরে নিতে হবে শেয়ার, এমন প্রস্তাবের পাশাপাশি কমিশন বলছে সবসময় সম্পদ মূল্য দিয়ে শেয়ার কেনাবেচা হয় না, আর শেয়ার মূল্য যদি শূন্য ঘোষণা করা হয় তাহলে এটি হবে লিকুইডেশন, মার্জার নয়। সম্প্রতি যে 5টা ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক তৈরি করছে, সেই বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত সেপ্টেম্বর মাসে সম্ভবত 23 তারিখেই আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে ব্যাংক 5টা কিন্তু একীভূত হচ্ছে। তার মানে 5টা ব্যাংক হলো ট্রান্সফারার কোম্পানি, আর যেই কোম্পানিটা এই অ্যাসেট এবং লায়াবিলিটিস নিচ্ছে সে হলো ট্রান্সফারি কোম্পানি। তো আমরা যদি কোম্পানি আইনও দেখি, অন্যান্য বিষয়ে যদি দেখি, ট্রান্সফারার কোম্পানির যেই ট্রান্সফারি কোম্পানিতে শেয়ার হোল্ডিং থাকা, এটা আমরা কোম্পানি আইন অনুযায়ী এটা আমরা দেখতে পাই। তারপরে একটা বিষয় এসছে যে কোম্পানিগুলো যেহেতু মার্জ হয়ে যাচ্ছে, আর একটা কোম্পানি নতুন কোম্পানি হয়ে যাচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যে
সরকার প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা দিয়ে যেহেতু কোম্পানিগুলোর অ্যাসেট লায়াবিলিটিসের কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে আমানতকারীদের বাঁচিয়ে রাখার জন্য প্রায় 35 হাজার কোটি টাকা দিয়ে আমানতকারীরা যেন টাকা ফেরত পায় সেই ব্যবস্থা করছে। কিন্তু বিনিয়োগকারী যারা এই ব্যাংকগুলো প্রতিষ্ঠিত করেছে, যাদের একদম হার্ড আর্ন মানি এখানে বিনিয়োজিত রয়েছে, এবং আমরা এই কথাও বলেছি যে এই বিনিয়োগকারী যারা এই ব্যাংকের দুরবস্থার জন্য কোনোভাবেই তারা দায়ী নয়। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর ধারা হলো 77, সেইখানে দায়ী ব্যক্তি কারা তাদের কিন্তু চিহ্নিত করা হয়েছে এই ব্যাংকের দুরবস্থার জন্য। তাহলে চিহ্নিত দায়ী ব্যক্তি ব্যতীত যারা সাধারণ বিনিয়োগকারী, তাহলে তারা তো এইখানে তাদের স্বার্থটা অবশ্যই থাকা উচিত, কারণ ব্যাংক থেকে যাচ্ছে, ব্যাংকের ক্লায়েন্ট বা ডিপোজিটর থেকে যাচ্ছে, ব্যাংকের এমপ্লয়িজ থেকে যাচ্ছে, ব্যাংকিং সেক্টর সিস্টেম থেকে যাচ্ছে, ব্রাঞ্চগুলো থেকে যাচ্ছে, এভরিথিং থাকবে আর বিনিয়োগকারী থাকবে না, এটা হতে পারে না। আমরা বলেছি যে সব সময় কিন্তু নেট অ্যাসেট ভ্যালু দিয়ে কোম্পানির শেয়ারের কেনাবেচা হয় না, এটা কিন্তু প্রসপেক্টিভ। কারণ এই 5টা কোম্পানি কিন্তু আরেকটা কোম্পানি হচ্ছে, তার কিন্তু প্রজেকশন রয়েছে ভবিষ্যতে কি করবে, না হলে আমরা কেন করলাম? কোম্পানি যদি জিরোই হতো তাহলে আমরা লিকুইডেশন করে ফেলতাম, আমরা লিকুইডেশন করিনি। তার মানে কোম্পানি অস্তিত্ব থাকবে, ভবিষ্যতে এটা প্রফিট করবে, এই উদ্দেশ্যেই তো আমরা এই প্রসেসে গিয়েছি। কাজেই বিনিয়োগকারী কিন্তু ওই ধরনের প্রজেকশন দেখেই কিন্তু এখানে বিনিয়োগ করে থাকে। কাজেই এইটা কিন্তু একদম এটাকে অকার্যকর ঘোষণা করার আগ পর্যন্তও কিন্তু এটা স্টক এক্সচেঞ্জে লিস্টেড ছিল, এটা ট্রেডিং হচ্ছিল। সেখানে আমাদের প্রস্তাবনা হয়েছে একদম ন্যূনতমভাবে মার্কেট প্রাইস অথবা ফেস ভ্যালু, এই দুইটার মধ্যে যেটা বেশি, এই সাধারণ বিনিয়োগকারীকে যারা দায়ী, কোনো ক্রমেই দায়ী নয় ব্যাংকের এই দুরবস্থার জন্য, তাদেরকে অবশ্যই সরকার বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া বা তাদের যে স্বার্থ এটা রক্ষা করা, এটাই বিসেকের আবেদন এবং প্রত্যাশা করে যে বিনিয়োগকারীরা এটা পাবেন। আর একটা কথা হলো, বিনিয়োগকারীদেরকে যদি আমরা এইভাবে হতাশ করে দেই তাহলে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট করা যাবে না। আমরা ব্যাংকে টাকা রাখলে আমানত করি, আমি মনে করি যে ব্যাংক যদি নাইও হয়ে যায় তাহলেও আমি টাকা ফেরত পাবো, আর আমি ক্যাপিটাল মার্কেট আসলে আমি টাকা ফেরত পাওয়ার কোনো কারণ নাই, তাহলে কি ক্যাপিটাল মার্কেটে আর কেউ আসবে? কাজেই সরকারের প্রতি আমার নিবেদন হলো যে এই ক্যাপিটাল মার্কেটকে বাঁচানোর জন্য সাধারণ বিনিয়োগকারী যারা এই ব্যাংকগুলোর এই অবস্থায় আনার জন্য কোনোভাবেই দায়ী নয়, তাদেরকে তাদের আস্থাটা ধরে রাখার জন্য তাদেরকে ক্ষতিপূরণ করা, তাদের স্বার্থ অটুট রাখা, এইটা আমরা সরকারকে অনুরোধ করব যে এইটা যেন করা হয়, কারণ না হলে পুঁজিবাজার টিকবে না। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। বিগত সময়ের নির্বাচনের আগের ও পরের চিত্র অনুযায়ী সামনের বাজার পরিস্থিতি থাকবে অত্যন্ত ভালো অবস্থায়, তাই এখনই উচিত ভালো শেয়ার বাছাই করা। আর ভালো শেয়ার বাছাইয়ের বেশ কিছু পদ্ধতি রয়েছে যা জানাবো আজকের পর্বে। মূল্য আয় অনুপাত বা পি রেশিও দেখুন, এর রেশিও যত কম বিনিয়োগে ঝুঁকিও তত কম। শেয়ার প্রতি আয় বা ইপিএস লক্ষ্য করুন, এটি যত বেশি ততই ভালো, কারণ ইপিএস বেশি হলে বেশি লভ্যাংশ দেওয়ার সুযোগ থাকে। কোম্পানিগুলোর ডিভিডেন্ড ধারণা পেতে 3 প্রান্তিকের ইপিএস দেখুন। শেয়ার প্রতি সম্পদ মূল্য বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য থাকা উচিত। মোট শেয়ার সংখ্যার দিকে খেয়াল রাখুন আর দেখুন তার কতটুকু ফ্লোটিং। শেয়ার সংখ্যা কম হলে মূল্য বাড়ার সম্ভাবনা বেশি। ডিভিডেন্ড ইল্ড যত বেশি, আকর্ষণ তত বেশি। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। ইউরোপের পুঁজিবাজারে কারেকশন হলেও উত্থানের সপ্তাহ পার করেছে এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক 1.56% বেড়ে দাঁড়িয়েছে 48,704 পয়েন্ট। এছাড়া এসএনপি ইন্ডেক্স 0.45% বেড়ে দাঁড়িয়েছে 6,901 পয়েন্ট। উত্থানের পর কারেকশনের সপ্তাহ পার করেছে ইউরোপের শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.08% কমে দাঁড়িয়েছে 9,703 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.73% বেড়ে দাঁড়িয়েছে 24,295 পয়েন্ট। দর্শক,
এগুচ্ছে পাকিস্তানের শেয়ার বাজার, জাপানেও চলছে ধারাবাহিক উত্থান। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.68% বেড়ে দাঁড়িয়েছে 50,837 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট 0.34% কমে দাঁড়িয়েছে 3,889 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.59% কমে দাঁড়িয়েছে 84,818 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1.46% বেড়ে দাঁড়িয়েছে 1,68,575 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের সপ্তাহের পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।